ঘোষণার মধ্যে দিয়ে নয়, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখে থাকি যে মঞ্চের উপর থেকে সরকারি প্রোগ্রাম ঘোষণা হয়ে যায়, পরে সেটার কোনো বাস্তবতা থাকে না। এটা সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন প্রাক্তন সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে, সমস্ত সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, বিভিন্ন সায়েন্টিস্ট, আন্তর্জাতিক মানে যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে, এবং ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব যে গবেষণার ক্ষেত্র আছে সেখানে আলোচনা করবার পর বহুদিনের ফসল হচ্ছে এটা। আজকে ভারতের সেনাবাহিনীকে পর্যন্ত আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন, এবং তিনি সরাসরি এটা বলছেন অগ্নিবীর থেকে যদি কেউ আসেন, অগ্নিবীর নামক স্কিম থেকে যদি কেউ আসেন, তাদের কোন রকম সরকারি সাহায্য, সরকারি চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্য নেবে না। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই ধরনের স্টেটমেন্ট করেননি। বিরোধিতা থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক নীতি নিয়ে, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, ভারতবর্ষের সেনাবাহিনী নিয়ে অতীতে কোনোদিন শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এই সংঘাত দেখা যায়নি। একটা নির্দিষ্ট রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন আছে, কিন্তু আজকে সেটাকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন যে সেনাবাহিনী থেকে যদি কেউ অবসর নিয়ে এলে রাজ্য কোনো ধরনের তার চাকরির ব্যবস্থা করবে না? আরে রাজ্যের যে পরিস্থিতি সেটা কি? 5 লক্ষ সরকারি পদকে ধ্বংস করে দিয়েছেন, সরকারি শূন্য পদে কোনো নিয়োগ নেই, 65 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক। আজকে বেঙ্গালুরুতে 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে, একটার পর একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখান থেকে তাদের ক্যাপিটাল সাইফন অফ করে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছেন। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে সরকার বন্ধ করতে পারেনি, সরকার নতুন কোনো বিনিয়োগ আনতে পারেনি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি। আজকে সেই সরকার এই ধরনের বিবৃতি দিচ্ছেন যে অগ্নিবীর সৈন্যরা পার্টি অফিসে চৌকিদার হিসেবে কাজ করবে বিজেপির অফিসে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আপনাদের সম্পর্কে যা কিছু প্রশ্নের উত্তর, দীর্ঘদিন যিনি সেনাবাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন সেনাবাহিনীর বক্তব্যের মধ্যে থাকেন, অর্ণব চক্রবর্তী আপনাদের সামনে আছেন। তাকে সেনাবাহিনী এই অগ্নি সম্পর্কিত কোনো প্রশ্ন করলে তিনি তার উত্তর দেবেন। মাইক্রোফোন ওই এখান থেকে বলুন আছেন, তারপরে আমরা অন্য প্রতিক্রিয়ায় যাব। ঠিক আছে, আপনি সরে এসে বলুন। তাড়াতাড়ি বলুন, বলুন, প্রশ্ন করুন ওনাকে যা জানার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্যারি করবে, বলুন, বলুন। অগ্নিবীর নিয়ে প্রশ্ন থাকলে করো। এই অগ্নিবীর যে মুখ্যমন্ত্রী যেটা দাবি করছে, বেরিয়ে এলে মানে কি সুবিধা পাচ্ছে, এই যাবত কি পেয়েছে, আপনি কি দেখেছেন? দেখুন, একটা অগ্নিবীর বেরোবার পরে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা ইমিডিয়েট পাচ্ছে হাতে হচ্ছে 11 লক্ষ টাকা, তারপরে তার ইন্স্যুরেন্স থাকছে। তাছাড়া আপনি দেখবেন প্রতিটা সেন্ট্রাল ফোর্সেসে 10% রিজার্ভেশন আছে। 9টা স্টেট কনফার্ম করে দিয়েছে ওরা বেরোবার পরে ইমিডিয়েট রিজার্ভেশন। আর 3টে গভর্নমেন্ট অর্গানাইজেশন, পিএসইউ, ওএনজিসি আর পোর্ট অ্যান্ড শিপিং মিনিস্ট্রিও কনফার্ম করে দিয়েছে যেখানে যেখানে সিকিউরিটি আর অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার থাকবে সেখানে আমার মনে হয় একটা সময় হবে কি এত অগ্নিবীর থাকবে না, ভ্যাকেন্সি ফিল আপ করবে, এত ওপেন আপ করে দিয়ে। আপনাকে জানাই কি আমি নিজে একটা শর্ট সার্ভিস কমিশন অফিসার, আমার আর্মি ছেড়ে 24 বছর হয়ে গেছে। আমার ব্যাচমেটসরা কেউ ব্রিগেডিয়ার বা মেজর ছিল। আমি যখন ছেড়েছিলাম তখন এত স্কিমে কিচ্ছু ছিল না, কিন্তু আজকেও তখনকার সময় আর আজকে কম্পেয়ার করলে তখন খালি একটাই কোয়ালিফিকেশন ছিল, আমি আর্মি অফিসার ছিলাম, তাতেই আমার চাকরি হয়ে যেত। তেমনি হিন্দির একটা ডায়লগ আছে, সির্ফ নামই কাফি, আর্মি অফিসার বা আর্মি জওয়ানদের কোনো অন্য জিনিসের দরকার হয় না। এই আছে অগ্নিবীর স্কিম নিয়ে কথাবার্তা হচ্ছে, তাহলে এই কংগ্রেস গভর্নমেন্ট আমাদের সময় কি করেছে? তখন তো কোনো স্কিম বা কোনো হেল্প আমরা পাইনি, কিন্তু সেটা দরকারও হয় না, আর দরকার হয়ও নি আমাদের।
আমরা বেস্ট অফ দি অর্গানাইজেশনে কাজ করি, আমাদের আর্মি এক্সপোজার ইজ গুড এনাফ। ওয়ান ম্যান ওয়ান পেনশন। প্রশ্ন হচ্ছে যেটা যে যবে থেকে এই অগ্নিবীর প্রকল্প চালু হয়েছে, প্রথম যে ব্যাচ যারা সেখান থেকে কোর্স কমপ্লিট করে বেরিয়েছে, সেটা কোন সাল নাগাদ বেরোচ্ছে? এটা 2022-এ স্কিমটা স্টার্ট হচ্ছে, 26-এ বেরোবে। 26-এ তারা প্রথম বের হবে। এবার এই যে প্রতি বছর যে অগ্নিবীররা আসবে, তাদের জন্য যথেষ্ট চাকরির সুযোগ কি থাকছে? কারণ আপনি যে সংরক্ষণগুলি বললেন, সেই সংরক্ষণগুলি তো প্রতি বছর যারা বেরোচ্ছে তারা পেতে থাকবেন। এবার সেই পরিমাণ কি খালি জায়গা থাকছে যে পরের যারা আসবে, ধরুন 2034-এ যারা আসছেন, তারা কি কাজ পাবে? প্রতি বছর আপনি দেখবেন পিএসইউ বা অন্যান্য গভর্নমেন্ট অর্গানাইজেশনে প্রতি বছর মানুষ রিটায়ার করে আর সেই ভ্যাকেন্সি ফিল আপ। সেইভাবে যখন এরা বেরোবে সেই ভ্যাকেন্সি ফিল আপ হবে, আর হয়তো ভ্যাকেন্সি এত থাকবে সেই ফিল আপও হবে না। যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যত এই ট্রেনিং নিয়ে বেরোচ্ছে আর তার তুলনায় যত ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, দুটো কি সমানুপাতিক হারে হচ্ছে? মোর দেন না। আর একটি বিশেষ বিষয়, ওয়ান ম্যান ওয়ান পেনশন, ওয়ান পোস্ট, ওয়ান ম্যান ওয়ান পেনশন। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন। ওয়ান র্যাঙ্ক। ঠিক করো, এদিকে চলে যাবে। আর পাশে করবে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন বন্ধ করেছিলেন তো শ্রীমতী ইন্দিরা গান্ধী, এবং দীর্ঘদিন কংগ্রেস টালবাহানা করে এটাকে বাস্তবায়িত করতে দেয়নি। আজকে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনকে ইন্ট্রোডিউস করেছে বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার। কংগ্রেস শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করতে গিয়ে সেনাবাহিনীকে আক্রমণ করছে, সেনাবাহিনীর জওয়ানদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, সেনাবাহিনীর রাজনীতিকরণ করছে, সেনাবাহিনীর জওয়ানদের বিভিন্নভাবে তাদের তেলেভাজা কর্মী, কখনো দারোয়ান হিসেবে বানিয়ে দিয়ে কার্যত সেনাবাহিনীর মনোবলটাই ভাঙবার চেষ্টা করছে। এর কোন রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এবং রাহুল গান্ধী জবাব প্রধানমন্ত্রী দিয়েছেন পার্লামেন্টে। কিন্তু আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে বললেন, তিনি সমস্ত বিষয়ই বলেন, কেন্দ্রের যে কোনো ইস্যুরই তিনি বিরোধিতা করেন। যদিও যখন সিদ্ধান্ত নেবার কোনো বিষয় থাকে, যখন জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন থাকে, যখন সর্বদলীয় একটা ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো নির্দিষ্ট একটা রাজনৈতিক লক্ষ্যে বা প্রশাসনিক সিদ্ধান্ত নেবার প্রয়োজন থাকে, তৃণমূল কংগ্রেসের যদি পুরো ট্র্যাক রেকর্ড দেখবেন, তৃণমূল কংগ্রেস সেখানে অনুপস্থিত থাকে। এটাই তৃণমূল কংগ্রেসের রাজনীতি। এই যে অনুপস্থিতি, আপনার কথার প্রসঙ্গে একটি প্রশ্ন এলো, তাই আপনাদের যারা তৃতীয় শক্তি, তৃণমূল, বিজেপি যে রাজনৈতিক দলগুলো, তারা সবসময় বলে এই অনুপস্থিতি বিজেপির বন্ধু তৃণমূলের জন্য। এই যে অনুপস্থিতি, ধরুন বিল পাস হচ্ছে রাজ্যসভায়, তৃণমূলের সাংসদরা হাজির নেই, লোকসভা থেকে তৎক্ষণাৎ তারা বেরিয়ে গেল, এটা বাম কংগ্রেসরা প্রায়শই বলে এটাই সেটিং। দেখুন পশ্চিমবঙ্গের মানুষ এই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তৃণমূল এবং সিপিআইএম এর ভালোবাসাটা যে কত নিবিড় এবং কত কাছাকাছি, সেটা তারা রাস্তাঘাটে যারা বেরিয়েছেন তারা দেখতে পেয়েছেন। যেখানেই তৃণমূল কংগ্রেসের প্ল্যাকার্ড, তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, তার পাশে একদম সুন্দরভাবে বিরাজ করছে তাদের প্রেয়সী সিপিআইএম এর ছবি, সিপিআইএম এর প্রতীক। সুতরাং নো ভোট টু বিজেপি দিয়ে যারা একসময় প্রচার শুধুমাত্র চালিয়েছেন, মুখ্যমন্ত্রী তাদেরও পুরস্কৃত করে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছেন। এটা কি অরাজনৈতিক ছিল? আজকে মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে দাঁড়িয়ে পৌঁছে যাওয়ার আগে তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে 21 সালের একটা ঘটনা নিয়ে, সেই ঘটনা নিয়ে কার্যত যেভাবে প্রচার করা হচ্ছে সেটা ইলেকশনকে হ্যাম্পার করার জন্য, তিনি বলছেন ওই সময় কিন্তু অর্জুন সিং এমপি ছিলেন, পাশাপাশি তিনি এটা বলছেন ওই ঘটনার সাথে যারা যুক্ত হবে অনেককেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব কি কোনো সাংসদের, কোনো বিধায়কের?
কোন আমলে হয়েছিল সেটা বড় কথা নয়। অর্জুন সিং সেখানে সাংসদ ছিলেন কি অর্জুন সিং সাংসদ ছিলেন না এটা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক একটাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে আজ পর্যন্ত আছেন। আজকে আইন শৃঙ্খলার এই চূড়ান্ত অবনতি, অ্যাবসলিউট লনেসনেস, টোটাল এনার্কি, আমরা একটা নৈরাজ্যের বাসিন্দা। আজকে এর জন্য দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না। এখন সংবাদ মাধ্যমের হঠাৎ এই বিভিন্ন জিনিসপত্র তুলে নেওয়ার কারণে সংবাদ মাধ্যমের বদান্যতায় অনেক মানুষ নতুন কিছু জানতে পারছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে সেখানেও তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক একজন সাংসদের বিরুদ্ধে, একজন সাংসদ পুলিশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। আরে পুলিশ তো কোনো সেপারেট এন্টিটি নয়, স্বশাসিত সংস্থা নয়। পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী। দায়ী করছেন সৌগত রায়, আক্রমণ করছেন পুলিশকে যে পুলিশের জন্য বাড়বাড়ন্ত। মানুষের উনি আহ্বান জানাচ্ছেন যে মানুষকে এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। মানে মানুষ কি এবার গুলি বন্দুকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য হাতে বন্দুক তুলে নেবে, তরোয়াল তুলে নেবে? উনি তো যেটা বলতে চাইছেন, এটা তো গৃহযুদ্ধ পরিবেশ তৈরি করতে হবে। তার আগে যে অবরোধটা সৌগত রায়কে তৈরি করতে হবে সেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করতে হবে। তো সৌগত রায় কার পক্ষে? পুলিশ মন্ত্রীর পক্ষে না বিপক্ষে? পুলিশ মন্ত্রীর দায়িত্ব নেবেন কি নেবেন না, প্রশ্ন তো এইখানে। সবজির দাম বাড়া নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। সবজির এই দাম বৃদ্ধি নিয়ে অর্থনৈতিক প্রচন্ড। আরে মুখ্যমন্ত্রী যদি সবজির দাম বাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাহলে কি পটলের দাম কমে যাবে নাকি? এইসবের কোনো মানে নেই। সোমবাবু, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, আলিয়াদহ অর্জুন সিং এর যে তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আনছেন, সেই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে একেবারে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শেখ শাহজাহান, সন্দেশখালী, বকটুই, হাঁসখালী, খাদিকুলের বাজি বিস্ফোরণ, সবসময় দেখা গেছে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওটা তো ওদের এলাকায় হয়েছে বা ওটা ওখানে উনি দায়িত্বে ছিল। এই যে বিরোধীদের দিকে ঘুরিয়ে দেওয়া, এই প্রবণতাটা রাজনীতিতে কিভাবে দেখছেন? দেখুন, রাজনীতিতে বিরোধী দলের দিকে ঘুরিয়ে দেয়, এই প্রবণতা রাজনীতির মধ্যে আছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর যেটা সবচেয়ে বড় এক্সপার্টাইজ বা সবচেয়ে তার যেটা প্রতিভা, সেটা হলো যে কোনো ঘটনা উনি দূর থেকেই তার গন্ধ পান এবং আগে থেকেই উনি মানে যে কোনো তদন্তের আগেই তদন্ত প্রক্রিয়া শেষ করে দিতে পারেন। এই মেধা নিয়ে তো আমরা জন্মগ্রহণ করিনি, ফলে আমরা এটা পারছি না। সবচেয়ে বিপজ্জনক বিষয় এই মুহূর্তে যেটা রাজ্যের, সেটা হচ্ছে যে একটি ধর্মীয় সমাবেশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি সেখানকার মানুষদের আহ্বান জানাচ্ছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট কথা বলছেন এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো তাকে অস্বীকার করছেন। সরাসরি বিজেপির বিরুদ্ধে ঘৃণা যাতে তৈরি হয় তার ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রী বলুন তো, যিনি বললেন মুখ্যমন্ত্রীর এমএলএ যে আমরা এখানে 70% হিন্দু, 30% যেদিন চাইবো কেটে জলে ভাসিয়ে দেবো, গ্রেপ্তার করেছেন তাকে, একটা শব্দ এর বিরুদ্ধে উচ্চারণ করেছেন, ব্যবস্থা নিয়েছেন, তাকে দল থেকে সাসপেন্ড করেছেন। কলকাতার যিনি মহানাগরিক, আজকে তিনি প্রকাশ্যে জায়গায় বললেন, সেটা সমস্ত জায়গায় ভাইরাল হলো, যে আমরা যারা মুসলমান হয়ে জন্মাতে পারিনি আমরা দুর্ভাগা, আমরা অশিক্ষিত, আমরা মূর্খ, আমাদের মধ্যে জ্ঞানের আলো আসেনি, আমাদের চেতনার অভাব আছে। তাই আমাদের চেতনার জন্য যদি একজনকেও আপনারা করে যেতে পারেন, চেতনা দিয়ে যেতে পারেন, মানে ধর্মান্তরিত করে যেতে পারেন, তাহলে জান্নাত আল্লাহ কি বললেন, তারা তিনি খুশি হবেন। এটা কোনো সভ্য দেশে কোনো এই জিনিস চলে নাকি? এটা তো মধ্যযুগের পুরো ব্যবস্থা চলছে। তার মানে আগামী দিনে পশ্চিমবঙ্গে কি হবে? সে সুরাবর্তীর জমানা ফিরে আসবে, জোর করে বলপূর্বক বিয়ে করাবে, ধর্মান্তরিত করানো হবে, না ঔরঙ্গজেব যেভাবে হাতির পায়ের তলায় মাথা চিপে মেরে দিত সেই জায়গায় ফিরছে পশ্চিমবঙ্গ। আমরা দলের পক্ষ থেকে বারবার বলছি যে রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, রাজনীতিক চাপার উত্তর থাকবেই, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করবেই, এটা রাজনীতির ধর্ম। এটা না থাকলে রাজনীতির রংটাই হারিয়ে যাবে। কিন্তু দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে যেভাবে আজকে রাজনীতি চলেছে, এটা দুর্ভাগ্যজনক। গ্রেটার বাংলাদেশ তৈরি করবার যে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি আছে, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, যে বিনা যুদ্ধে ভারত দখলের জন্য যে অনুপ্রবেশ চলেছে,
আমরাই পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক দল 80-র দশক থেকে আমরা এর বিরোধিতা করে আসছি। আজকে এই অবস্থা পর্যন্ত কে দায়ী? আজকে এ ধরনের বিবৃতির বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা শুধুমাত্র একটা স্টেটমেন্ট আশা করেছিলাম যে আমার ছোট ভাই ববি একটু ভালোবেসে অত লোকজনের মাথায় টুপি দেখে বলে ফেলেছে, এটার মধ্যে ভুল কিছু নেই। এটাও যদি উনি বলতেন আমি খুশি হতাম, কিন্তু আমরা অন্তত মুখ্যমন্ত্রীর কাছ থেকে, একজন কালী ভক্তের কাছ থেকে, একজন জগন্নাথ দেবের অনুগামীর কাছ থেকে যে আমরা অন্তত এই বিবৃতি থেকে আশা করতে পারি না। এটা কি কোনো পাপ? এটা কি আমাদের অন্যায়? আমরা আজকেও মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করছি এই বিষয় নিয়ে। সুমিতবাবু, এই আরিয়াদহ পান্ডেকে আর এই বিষয়টা নিয়ে আপনারা কিন্তু একটু বিশেষভাবে উদাসীন, সেটাও আমরা বলছি অন রেকর্ড। সুমিতবাবু, আরিয়াদহ কাণ্ডে এই যে একবারে সেখানকার মাটি ছুঁয়ে তৃণমূলের যে নেতারা অভিজ্ঞ, মদন মিত্র, সৌগত রায়, তাকে রাত্রিবেলায় খুনের হুমকি আসছে, তিনি বলছেন আমার ঘনিষ্ঠ কিন্তু ঘনিষ্ঠ নয়। সেই মদন মিত্র, সৌগত রায় তারাও তো অর্জুনকে দেখতে পেলেন না, খুঁজে পেলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর নেপথ্যে অর্জুন সিংকে খুঁজে বের করলেন। এই হঠাৎ আবিষ্কার কিভাবে দেখছেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ অর্জুন সিংকে নিয়ে এলেন, কিন্তু এর আগে মদন মিত্র, সৌগত রায় তাদের বক্তব্যে কখনো অর্জুন সিং 2021 এই আপনারা কোথা থেকে এ সমস্ত প্রশ্ন পান? কার সঙ্গে কার তুলনা করছেন? আরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি লিখতে পারেন গীতাঞ্জলির পরিবর্তে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গীতবিতানকে চ্যালেঞ্জ করে কবিতা বিতান লিখতে পারেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা তৈরি করে দিতে পারেন, বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করতে পারেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 3 মাসের মধ্যে বর্তমানের কেন্দ্রীয় সরকার ফেলে দিতে পারেন। তো তার মেধা, তার দূরদৃষ্টি, তার অন্তর্নিহিত শক্তি, আপনারা সেটাকে চ্যালেঞ্জ করছেন, এটা ঠিক নয়। আপনি কি মনে করছেন যে কার মদতে এত বারবারন্ত হয়েছিল? কোন স্থানীয় নেতা মদতে এত বারবারন্ত হয়েছিল? একটা প্রভাব সহ তৃণমূলের স্থানীয় আর অস্থানীয় বলে কিছু নেই। তৃণমূল একটা সংঘবদ্ধ রাজনৈতিক দল, রাজনৈতিক দলকে নিয়ে পরে গবেষণা হবে, কিন্তু তৃণমূল একটা সংঘবদ্ধ রাজনৈতিক দল। অন্তত সেখানে একটা ডিসিপ্লিন আছে। মুখ্যমন্ত্রী যেটা বলেন, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করবার মতো তার উত্তরাধিকারীরও সম্ভবত এখন আমরা ক্ষমতা দেখছি না। মুখ্যমন্ত্রী এবং তার উত্তরাধিকারী যেটা বলবেন সেটাই দলের নিয়ম। তো তাদের বাদ দিয়ে তারা যে পথে দলকে পরিচালনা করেছেন, তারা যে এজেন্ডা তৈরি করে দিয়েছেন, তারা যেভাবে সমাজকে দেখতে চেয়েছেন, তারা যেভাবে সরকার পরিচালনা দেখতে চেয়েছেন, যেটা তারা সংগঠন বলে বোঝেন, সেই কাজই সবাই মিলে করেছে। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, যেভাবে প্রত্যেকে আশীর্বাদ দিয়ে গেছে। আর মদন দা এসব ব্যাপারের মধ্যে থাকবে কেন? তোমার আগেও বলে উনি গানের লোক, উনি সুরের লোক, ও সুর নিয়ে কথা বলার তো ওনার কোনো প্রয়োজন নেই। উনি আনন্দে আছেন, ভালো থাকুন, আনন্দে থাকুন, গান শোনেন, উনি এসবে থাকবেন। সৌগত রায় বই পড়ুন, কালকেও বলেছিল সৌগত রায়ের রাত্রি 9টার পরে ফোনটা বন্ধ করুন, করে নিজের জগতে থাকুন। উনি একজন ভোরেসিয়াস ব্রিডার, এত পড়েন, পড়াশোনা করুন। ফোনটা খুলে রাখাতে কি সমস্যা হয়েছিল? হ্যাঁ, ফোনটা ওনার অফ ছিল বলে কি সমস্যা হয়েছিল? হ্যাঁ, উনি তো বলছেন, আমরা তো বলিনি, সৌগত তো আমরা বলিনি। আমরা একজন বয়স্ক মানুষ, প্রবীণ সাংসদ, 4বার নির্বাচিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলে থাকার তার অভিজ্ঞতা আছে। তার মতো একজন মানুষকে যদি এভাবে থ্রেট করা হয় বয়সের কারণে, তো নিঃসন্দেহে এটা ভয়ের ব্যাপার। তার মানে যেখানে 4বারের জেতা শ্রেষ্ঠ সাংসদই যেখানে ভীত, তারই কোনো নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি করে থাকবে? মদন মিত্র সেও এই গণপিটুনির ভয় খাচ্ছে। আচ্ছা ভেবে দেখুন, মদন মিত্র, তাকে লোকে গণপিটুনি দেবে, এটা মানুষ বিশ্বাস করে? যিনি নিজে দাবি করছেন আমার স্বামী যখন বেরোই আমার চারিদিকে এত গোপী থাকে, যিনি নিজে বলছেন যে আমার রঙিন চশমা এই কারণে গগলস পরে থাকতে হয় যে কেউ আমি কাকে দেখছি সেটা যেন অন্য লোকে বুঝতে না পারে, নাহলে পাশের জনটা রেগে যাবে। এত যে মানুষটাকে ঘিরে আমাদের এত উচ্ছ্বাস, এত আবেগ, 17 থেকে 67 পর্যন্ত মানুষ যখন মদন জ্বরে আক্রান্ত, সেই মদন মিত্র ভয় পাচ্ছেন গণপিটুনি। তার মানে কোথায় গেছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা? ভাবতে হবে। আরিয়াদহের কাউন্সিলররা তারা কিন্তু আজকে অভিযোগ করছেন যে কয়েকজন কাউন্সিলররা যে এই জায়েন্ট সিংয়ের লোকেরা তাদের বাড়িতে হামলা করেছে। সেই ঘটনা নিয়ে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। মুখ্যমন্ত্রী তখন দলের এক শীর্ষ নেতাকে দেখতে বলেছিলেন বিষয়টা, যে তার মতো আরে পুরো ব্যবস্থাটাই তো মুখ্যমন্ত্রী কেন্দ্রিক। মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তিনি তো এক কথায় জয়ন্ত সিংকে অ্যারেস্ট করিয়ে দিতে পারতেন।
এর বিষয়টা তো আইন শৃঙ্খলার। একজন মানুষ খুন করলো, কোনো অপরাধ করলো, যে কোনো ধরনের ক্রাইম কমিট করলো, তো সেটা তো ইমিডিয়েট অ্যাকশন নেবে প্রশাসন, পুলিশ। সেটার পরিবর্তে রাজনৈতিক নেতা হস্তক্ষেপ করবে নাকি? এই কারণেই মুখ্যমন্ত্রী দেখতে বলেছিলেন একজন বড় নেতাকে। কাউন্সিলররা যেটা বলছেন, ওখানেও কিন্তু 75-25-এর গল্প আছে, যে জন্য কাউন্সিলররা বলছেন যে বড় নেতাকে দেখতে বলেছিলেন, তিনি দেখবেন কি করে। কারণ পুরো বিষয়টা এই কারণেই বলেছিলেন যে পুরো বিষয়টাই তৃণমূল পরিচালিত, এবং জয়ন্ত সিংও তৃণমূলের, যাকে মারছে সেও তৃণমূল। দুই ভাই মারামারি করলে কি হবে? বাবা তখন কি করবে? অসহায় বাবা, তিনি সেরকম কাকাকে বলবে দেখো ভাইপোদের একটু, মুখ্যমন্ত্রী সেরকম বলেছিলেন। নবান্নে কিছুক্ষণ আগে আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে ল্যান্ড ডিসপুটকে পলিটিক্যাল ডিসপুট হিসেবে দেখানো হচ্ছে বা ডিসপুট করা হচ্ছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সরকারি জবরদখল, জমি জবরদখল করতে করার নির্দেশ দিয়েছেন। আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে ল্যান্ড ডিসপুটকে পলিটিক্যাল ডিসপুট করা হচ্ছে। এটা তো পলিটিক্যাল বিবৃতি। এই কথার মানে কি? রাজ্যে তাহলে বিরোধী দলের কাজ কি? সরকারের খাস জমি দখল হবে, মিউনিসিপ্যালিটি অর্থ দপ্তরের এনওসি ছাড়া একটার পর একটা জমি লিজ দিয়ে দেবে, দেবত্ব সম্পত্তির দখল হয়ে যাবে, থানার সামনে ওয়াক অফ প্রপার্টিতে কনস্ট্রাকশন হবে, জলা জমি, পুকুর, জলা জমিতে ওয়েটল্যান্ডে বাড়ি তৈরি হবে। আজকে বাঁ পাশ ধরে দেখুন, এখান থেকে সোজা গড়িয়া পর্যন্ত চলে যান, কত বড় বড় ভিতরে ঢুকে কনস্ট্রাকশন হচ্ছে, জাইগেন্টিক কনস্ট্রাকশন, বিরাট আবাসন, সমস্ত বেআইনি, সমস্ত ওয়েটল্যান্ডের মধ্যে হয়েছে। কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? এই যে ফোনি রোজ বলে যাচ্ছে, আপনারা কেউ গেলেন না ক্যামেরা নিয়ে একবার। চ্যালেঞ্জ করছি, স্যাটেলাইট পিকচার নিয়ে যান, 9টা পুকুর বুঝিয়ে সেখানে আজকে বাইপাসের উপরে এত বড় কাজ হলো। রানী রাসমণি সমস্ত সম্পত্তি দখল হয়ে গেল, নস্করদের সম্পত্তি দখল হয়ে গেল। একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, সে এক একটা প্রপার্টিকে ধরে দখল করে, তো সেটা নিয়ে রাজনৈতিক দল রাজনৈতিক বিবৃতি দেবে না? ওনার মধ্যে ওই মুখ্যমন্ত্রীর কথায় প্রধানমন্ত্রীকে ছেড়ে পালিয়ে যাবে নাকি? সুমিতা, মাত্র 6 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে কলকাতায় ফ্ল্যাটের দাম 6% বাড়ছে। এই দাম বাড়ার কারণ কি? আপনার রেজিস্ট্রেড খরচ বাড়ছে না ফ্ল্যাটের দাম বাড়ছে? ফ্ল্যাটের দাম বাড়ছে, ফ্ল্যাটের দাম বাড়ছে। হ্যাঁ। মানে সেটা কি কোথাও ওই ক্লাবকে টাকা দেওয়া, শাসক দলকে বাড়তি নজরা না দেওয়া, এর জন্য কি দামটা বাড়ছে? না দেখুন, যে ব্যবসাদার যারা বাড়ি তৈরি করে, এই যে আমার পাশে তুষার বসে, যে ও একটা দুটো কাজ করেছে, তো ও যদি সিন্ডিকেটকে পয়সা দেয়, পয়সাটা কোথা থেকে তুলবে? ওর বাড়ি থেকে তো দেবে না, তার উপরে চাপাবে। আপনার শুধুমাত্র কয়লায় টাকা তোলার জন্য আজকে গোটা উত্তর 24 পরগনার ইটের ব্যবসাটাই ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে গোটা বসিরহাটের সবচেয়ে বেশি ইট ভাটা, যেখানে মালিকরা শুধুমাত্র ভাটা খুলে রেখেছেন এই কারণে যে বন্ধ করে যদি চলে যায় টাকা পাওনাদাররা বাড়িতে যাবে, সেই জন্য কোন রকমের চাকাটা ঘোরাচ্ছেন। কয়লার টাকা তো আজও উঠছে, টন প্রতি 1600, প্রতি গাড়ি 625, হিসাব আজে বাঁধা। তো এই এত টাকা তুলতে তুলতে কয়লার দাম যেখানে পৌঁছচ্ছে, মানে চোরাই কয়লায়, ডিস্কো কয়লাই বলুন আর সাধারণ কয়লায়, আজকে ইট ভাটা, ইট শিল্প বিপন্ন পশ্চিমবঙ্গে। কোথা থেকে দেবে? নিম্নমানের বালি। এখন তো নতুন সিস্টেম হয়েছে, যে মানের বালি সাপ্লাই করছে সিন্ডিকেট, আগে প্রমোটার ডেকে বলে দিচ্ছে তোমরা কত প্রফিট করেছো এস্টিমেট আমায় দিয়ে দাও, ওই টাকাটা নিয়ে চলে যাও, আমি আমার মতো বালি কিনে দিই, নাহলে বাড়ি ভেঙে পড়লে আমাকে পিটিয়ে মারবে। এখন এই সিস্টেমে কাজ হচ্ছে, চারিদিকে দেখুন। শ্রমিকরা সোহমের যে রেস্তোরাঁ গুন্ডামির কাণ্ডে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজটাই পুলিশের কাছে নেই, এমনটাই রাজ্য জানিয়েছে আদালত। সিসিটিভি ফুটেজ নেই, সোহমের গুন্ডামির যে কোনো সিসিটিভি ফুটেজ নেই, পুলিশের কাছে কোনো ফুটেজ নেই, এমনটাই আদালতকে পুলিশ জানিয়েছে। কাকে বাঁচাতে এইসব সাজাচ্ছে পুলিশ? ভাই, এই প্রত্যেকটা বিষয়ে সরকারের সমালোচনা করা বা পুলিশের সমালোচনা করা ঠিক নয়। আমরা এই মুহূর্তে রাজতন্ত্রে আছি। আমাদের এখানে যে সরকার আছে, মাটি মানুষের সরকার, সেই সরকারকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছে রাজ্যের মানুষ। লোকসভা নির্বাচনে 29টি আসন দিয়ে ভারতবর্ষের তৃতীয় রাজনৈতিক দল বানিয়েছে মানুষ। এই সরকারের জনভিত্তি আছে, এই সরকারের সেজন্য ক্ষমতা আছে। তাদের পরিবারের লোকজন একটু এদিক ওদিক এরকম দুষ্টুমি করান, আর যারা সৈন্যবাহিনী আছে, পুলিশ টুলিশ যারা আছে, তারা চোখ বন্ধ করেই থাকবে।
পুরো দুর্নীতিতে চার্জশিট পেশ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বলা হয়েছে 16টি পুরসভার ক্ষেত্রে গ্রুপ বি এবং গ্রুপ সি নিয়োগে চেয়ারম্যান সহ অন্যান্য পদাধিকারীদের নির্দেশ কাজ করেছে, বিপুল অর্থ বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। চার্জশিটে বললো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বলে কি হবে, গ্রেপ্তার করুন। এটা শুধু আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরা বলছেন। মিউনিসিপ্যালিটির সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর কর্মী বলছে আমরা প্রতারিত, আমাদের চাকরি দেওয়া হয়নি, বাইরে থেকে লোক নিয়ে এসে চাকরি দেওয়া হয়েছে। আমরা তো বলেছি সল্টলেকের একটি বিশেষ স্কুল থেকে একদিনে 150 বেশি 8 সার্টিফিকেট বার করা হয়েছে এইজ প্রুফ করবার জন্য। গ্রুপ ডিতে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। তারা কোনোদিন মিউনিসিপ্যালিটিতে আসে না, বাড়িতে বসে পয়সা পাচ্ছে, তো তারা টাকা দিয়ে বিক্রি হয়েছে। এটা দোকান বানিয়ে ফেলেছিলেন খোলা। আর ওসব চার্জশিট মানুষ এখন দেখতে চায় না, মানুষ দেখতে চায় অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে কিনা সেইটা। সেখানে একজন যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। আজকে কোর্টে এই মৃত পরিবার তারা বলেছে যে জামিন নিশ্চিত করার জন্য পুলিশ 1,75,000 টাকা চেয়েছে। বুঝলাম না। যে ছেলেটিকে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তার পরিবার আজকে কোর্টে দাবি করেছে, পুলিশ বলেছিল ছেলেটিকে জামিন দিয়ে দেওয়া হবে, 1,75,000 টাকা লাগবে। লকআপে খুনের যে অভিযোগ করছিল পরিবার, তারা এবার অভিযোগ করলো যে ছেলেটিকে জামিনের জন্য পুলিশ অর্থ দিয়েছিল 1,75,000, সেটা না দেওয়ার কারণে লকআপে পিটিয়ে খুন বলে অভিযোগ মৃতের পরিবার। দেখুন তো আমাদের দলের সঙ্গে হয়েছে নতুন কি, 5 লক্ষ টাকা দাবি করা হয়েছিল যে তবে গ্রামে ফিরতে পারবে। 5 লক্ষ টাকা সে দেয়নি, ঢুকেছে গ্রামে, তারপরে খুন করেছে। আমরা অভিযোগ জানিয়েছি, সিবিআই তদন্ত করছে, পুলিশ তদন্তে কোনো সহযোগিতা করছে না, সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছে। পিটিএম একটা ঘটনা তো সর্বত্র আছে। আজকে সৌভাগ্য আপনাদের কাছে, কৃতজ্ঞ আপনারা হঠাৎ পিটিএম এর ব্যাপারগুলো সামনে আনছেন। কিন্তু যেদিন আমাদের কর্মী মোহাম্মদ আলী বারাসাতে হাইকোর্টের নির্দেশে বাড়িতে পুলিশ ফিরিয়ে দেবার পরেও যখন প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতি থেকে পিটিয়ে মারা হলো, সেদিন কিন্তু কোনো সংবাদ মাধ্যমে খুব একটা বেশি ঘটনাটি প্রচারিত হয়নি। অবশ্য মোমবাতিওয়ালারা মোমবাতি কোথায় ঢুকিয়ে রেখেছিলেন জানা নেই, তারা মোটামুটি খুঁজে আমরা পাইনি। ওরা সব ঢুকিয়ে ফেলেন বালিশের তলায় মোমবাতিগুলো। বিজেপির কেউ খুন হলো। তল্লাশি আরো জোরদার হলো। অমৃতা সিনহার নির্দেশের পর সাধারণ মিডিয়াতে যে তল্লাশি চলছিল আজ 3য় দিনে পড়ল। 3 দিন ধরে সাধারণ মিডিয়াতে ওয়েমার্কশিট নিয়ে তল্লাশি চলছে। অনেকদিন ধরে তল্লাশি চলেছে, ওটি এখন মানুষের খুব একটা বেশি আগ্রহ নেই, আমাদেরও খুব একটা বেশি আগ্রহ নেই। ওই তল্লাশি আর ওই 2% 5% এজেন্টের গল্প শুনতে শুনতে মানুষও ক্লান্ত, আমরাও ক্লান্ত। টাকা জরিমানা না দিলে মেডিকেল কলেজের অনুমোদন আসন কমানোর হুঁশিয়ারি দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। লক্ষ লক্ষ টাকা জরিমানা না দিলে রাজ্যের 23টি সরকারি মেডিকেল কলেজের অনুমোদিত আসন কমানোর হুঁশিয়ারি দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। রাজ্যের 23খানা মেডিকেল কলেজের আসন কমানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি রাজ্য সরকার জরিমানা না দেয়, জরিমানা টাকা না। এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, এটা স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের বিষয়। সমস্ত বিষয়ের মধ্যে ঢুকতে নেই। আর এখন সব ব্যাপারে মুখ্যমন্ত্রীকে আক্রমণও করবার প্রয়োজন নেই, কারণ তিনি, আমাদেরও তো রাজনৈতিক সৌজন্য আছে। প্রবল রাজনৈতিক চাপের মধ্যে হয়তো শুনেছি উনি নিমন্ত্রণে গেছেন, বাইরে গেছেন রাজ্যে, উনি ফিরে এসে নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। মুখ্যমন্ত্রীর আজকের বৈঠক কেন্দ্রীয় রাজনীতিতে বা জাতীয় রাজনীতিতে, মুখ্যমন্ত্রীর আজকে যে বৈঠক লোকসভা মানে এই যে আজকে যে তিনি রওনা দিলেন এবং তার যে এই সফরে তার যে বৈঠক রয়েছে, বিশেষ করে মহারাষ্ট্রে এনসিপি বা শিবসেনা শিবির, আপনারা এই বৈঠকে, কারণ আমরা লোকসভা ভোটের পর জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বলতে এটি বোধহয় গুরুত্বপূর্ণ, সেটা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কিভাবে দেখছেন? উনি কালকে গিয়ে ওখানে উদ্ধব ঠাকরের সঙ্গে মিটিং রয়েছে, শরদ পাওয়ারের সঙ্গে মিটিং রয়েছে এবং অখিলেশ যাদব এই যে অনুষ্ঠানে যোগ দেবেন, ফলে সেখানে তার সঙ্গে কথা বলতে পারে। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় বলেছেন যে রাজনৈতিক কথাবার্তা হবে। স্বাভাবিকভাবেই 4 জন রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছেন, তারা তো নিশ্চয়ই লুডো খেলবেন না বসে, আর সাম্প্রতিক কালে যে ইউরো কাপ চলছে সেটা নিয়েও আলোচনা করবেন। ওনারা কথাবার্তা বলবেন, যত বলবেন তত ভালো। আমরা তো এটাই চাই, একটা সংঘবদ্ধ বিরোধী শক্তি থাকুক, দায়িত্বশীল বিরোধিতা করুক, কিন্তু যত বেশি করবেন তত ভোট বাড়বে, ভোট বিজেপির বাড়বে। বৈঠকটা কি ফলপ্রসূ হবে? মানে মোদী বিরোধী জোট
কোনটা? মানে ইলেকশনের পরে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বৈঠক করছে। নিজে কোথায় জোটের আপনি কথা বলছেন? আমি তো নিজে দাঁড়িয়ে রাজ্যসভায় বললাম কংগ্রেসকে যে খাড়গে সাহেব একটু দয়া করে বলুন অধীর বাবু কি হবে, क्या हाल है जनाब का। যিনি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কংগ্রেস আর সিপিআইএম ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলো, কিন্তু যেই মাত্র চতুর্থ দফা নির্বাচন শেষ হলো হঠাৎ খাড়গে সাহেব বিবৃতি দিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, কোন রকম বিবৃতি আর চলবে না। তার মানে রেস্ট যে পার্টটা থাকলো যেখানে সিপিএম অপেক্ষাকৃত বেশি আসনে লড়ছে এবং বাম অপেক্ষাকৃত কংগ্রেসের থেকে শক্তিশালী, তাদের তো শেষ করে দিলেন সম্পূর্ণ। সুতরাং সেই রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা জোট আছে, ডিএনএ এক, রাজনীতি এক, তারা কোনো সময় তাদের সঙ্গে থেকে বিচ্ছিন্ন হতে পারে না। ওরা মাঝে মধ্যে যাবে এরকম একটু নৈশভোজে দেখা করবে, আবার সকালবেলা প্রাতর রাশে অনুপস্থিত থাকবে, ছোট কথা ছোট ব্যথা ওদের নিয়ে থাকবে। মালদাতে কাটমানি না দেওয়ার জন্য কন্যাশ্রীর টাকা পাওয়া যাচ্ছে না, একজন ছাত্রী অভিযোগ করছেন। এটা তো নতুন মালদার ইনসিডেন্ট সর্বত্র আছে। টাকা পেতে গেলে কিছু দিতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটাই সিস্টেম। কন্যাশ্রীর যারা টাকা পায় তারা কিছু দেয়। এখন সেটা আপনি পার্টি ফান্ডও বলতে পারেন, আবার দুষ্টও বলতে পারেন, ওর মধ্যে 25-75 আছে। তবে কোনোটাই যে মানে প্রফেশনাল অ্যাপ্রোচ তো পুরোপুরি এখন প্রফেশনালরাই নিয়ন্ত্রণ করছেন, সেজন্য টাকা ছাড়া কাজ হবে না, ফিস দিতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে 180 জন বিএলআরও কে ট্রান্সফার করা হয়েছে, 400 জন অফিসারকেও ট্রান্সফার করে দেওয়া হবে তাদের। এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের জমির খতিয়ান নিয়ে বসা যায়, যত জমির রেকর্ড চেঞ্জ করা হয়েছে এবং যত বর্গায় জমি পাওয়া লোকজন আছে যাদের কাছে পাট্টা আছে, যে জমি অন্যকে নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের এই বিএলআরওরা জেলে চলে যাবে। বিএলআরও স্বইচ্ছায় কোনো কাজ করেনি, যা করেছে রাজনৈতিক নির্দেশে করেছে, তৃণমূলের নির্দেশে করেছে। বাম জমানাতেও এই ঘটনা ঘটেছে। এটা এরকম নয় যে সিপিআইএম কিছু করেনি, যা কিছু করছে তৃণমূল, ব্যাপারটা এরকম নয়। সমস্ত পথ সিপিএম দেখিয়েছে, কিন্তু তখন সিপিএম এর নিয়ন্ত্রণ ছিল। সিপিএম এর যারা দুষ্কৃতী ছিল তারা ওত পেতে বসেছিল কবে পরিবর্তন হবে। সুযোগ পেয়েছে, উল্টে দিয়েছে, ঢুকে পড়ে তারাই ভোটে দাঁড়িয়ে নেতা হয়ে গেছে। মাঝখান থেকে গল্প পাল্টে গেছে, জনগণ বিপাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দরবার নয়, বিজেপি কোনো রাজতন্ত্র চালায় না, অলিগের কি নয়। বিজেপি একটি বিকেন্দ্রীকৃত রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দল, যে দলের বিভিন্ন পদের একটা নির্দিষ্ট বহমানতা আছে। এই মুহূর্তে অমিত শাহ দলের নির্দিষ্ট সাংগঠনিক বিষয়ও দেখেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন। আমাদের বিরোধী দলনেতা তার সঙ্গে দেখা করতে গেছেন, সার্বিক এটাই তো অত্যন্ত স্বাভাবিক। আজকে রাজ্যের যা পরিস্থিতি, মানুষের প্রতিনিধি তো একমাত্র বিরোধী দলনেতা, তারই তো দায়িত্ব এটা। এই আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে তিনি কোথায় গিয়ে কথা বলবেন? তিনি কালীঘাটে যাবেন না, মানে মা কালীর কাছে। তিনি গিয়ে তার বাড়ির কাছে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে না, ওখানেও যেতে পারবেন না। তো উনি কাকে বলবেন? উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছেন। এই যে আমি প্রশ্নটা যেটা ছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানালেন পেন ড্রাইভে ভিডিও প্রমাণ সহ রাজ্যের বিরোধী দলনেতা। এই যে অভিযোগ জানানো, তার ফলশ্রুতি হিসেবে এই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো পদক্ষেপ আপনারা আশা করছেন? দেখুন, আপনি যদি চান আমাকে পার্টি থেকে বিতাড়ন করুক এই মুহূর্তে, তাহলে আপনার এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারি। কারণ অমিত শাহ কি করবেন না করবেন সেটা যদি আমি আগেই বলে দিই, তাহলে মোটামুটি যেটুকুনি আমার বাজার আছে আপনাদের সামনে এই এসে বসতে পারছি, এটাও বন্ধ হয়ে যাবে। কেন বিপদে ফেলবেন আমায়? মালদার একটা বিএড কলেজে টাকা না পেয়ে তালা দিয়েছে। মালদার একটা বিএড কলেজে টাকা না পেয়ে তালা দিয়েছে, দেওয়া হয়েছে, যার তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকলে তো হাতে চাবি পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকের ভাগ্যের চাবি তো এখন তৃণমূল কংগ্রেসের হাতে। সুতরাং চাবি তৃণমূল কংগ্রেস লাগাবে, চাবি তৃণমূল কংগ্রেস খুলবে। লাগানো খোলায় সব
তৃণমূল কংগ্রেসের কাজ, এর মধ্যে আর কারোর কোনো ক্ষমতা নেই। যা করবে তৃণমূল করবে। জয়ন্ত সিংহ আবার আপনার last, এবার ওনাদের প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর সুবীর ঘোষ বলছে যে বিজেপি তৃণমূলের শত্রু না, তৃণমূলের শত্রু তৃণমূল। যা হয়েছে তার জন্য আমরা মদন মিত্রকে জানিয়েছিলাম, উনি কিছুটা সাহায্য করেছিলেন কিন্তু সবটা করেননি। আর বিজেপি আমাদের শত্রু না, আমাদের শত্রু আমরাই, তৃণমূল তৃণমূলের শত্রু। ও আবার রাত্রি ফোন করেছে নাকি কাউকে? বিশ্বাস রে, কে কখন করছে, কি কোথায় আসি হয়ে যাচ্ছে না তো। যাই হোক, মদন না এসব মধ্যে কেন, আমি তো বারবার আমি বলছি, ব্যক্তিগতভাবে মদন মিত্র ভালো লোক, মানুষের উপকার করেন, আমাদেরও পেশেন্টদের ভর্তি করেন। উনি গান বাজনার লাইনটা ছেড়ে অন্য লাইনে কেন ঢুকতে যাচ্ছেন? আর বারবার লোকে মদন মিত্রকে নিয়ে টানাটানি করছেন কেন? এটি তো বোঝা যাচ্ছে না। একজন সমাজ বিরোধী, একজন দুষ্কৃতী, সে নৃশংস অত্যাচার চালিয়েছে বছরের পর বছর। পুলিশ তাকে সহযোগিতা না করলে, পুলিশের বদান্যতা না থাকলে, পার্টির অনুমোদন না থাকলে, পার্টির সর্বোচ্চ নেতৃবৃন্দের অনুপ্রেরণা না থাকলে সে কি কাজ করতো না। এখন এ অন্যের বিরুদ্ধে স্টেটমেন্ট করে গুলিয়ে দিতে চাইছে গোটা ব্যবস্থাটা। এটার জন্য যদি কাউকে দায়ী করতে হয়, দায়ী করতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে। সেইটা বলার শক্তি মদন মিত্রর নেই, সেটা বলার শক্তি আমাদের সৌগত রায়ের নেই, সেটা বলার শক্তি কাউন্সিলরদের নেই যে এই মুহূর্তে আমাদের রাজ্যের পরিস্থিতি বেহাল হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর এতগুলো দপ্তর রাখলে চলবে না, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বটা দিয়ে দিন, মদন মিত্রকে দিয়ে দিন। এমনি একটা আনন্দের বাতাবরণ তৈরি করতে পারবে। আমরা তো মানুষ কি চায়, মানুষ চায় শান্তি। আর মদন মিত্র হচ্ছে একমাত্র শান্তির এখন প্রতীক, ওকে দিলেই একমাত্র কাজ হবে। সঙ্গে 4 তারিখের রেজাল্টের পর রেজাল্ট নিয়ে আর কি রেজাল্টের পর থেকে এত ঘনঘটা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু বিরোধীদের আন্দোলন সে অর্থে তো দেখা যাচ্ছে না। শাসক দল যখন অস্বস্তিতে পড়ছে বিভিন্ন, দেখুন প্রশ্ন কথা হলো, আমরা বিশেষ কারণবশত কিছু ঘটনা মানুষের সামনে নিয়ে আসছি না, সাংগঠনিক কারণ। যে পরিমাণ অত্যাচার এবং যে পরিমাণ সহযোগিতা আমাদের এই মুহূর্তে বিভিন্ন জেলা এবং স্থানীয় ইউনিটকে করতে হচ্ছে, তাতে যতটা জোরের সঙ্গে আন্দোলনের প্রয়োজন ছিল সেটা হচ্ছে না, সেটা আমি স্বীকার করছি। কিন্তু আমাদেরও অবস্থাটা আপনারা চিন্তা করে দেখুন। যেখানে এক জায়গায় গেলাম, আমি এটা আপনার সঙ্গে শেয়ার করছি, একটি ছেলে যে নমস্কার করলো হঠাৎ, বললাম ভাই কে, কি করছো তুমি, কি করে? বলে আমি তো চিনি, আমি তো বিজেপিরই লোক। আমি তো এখানে কি করছো দিল্লিতে? আমি একটি গেস্ট হাউসের কথা বলছি। বললাম আমি ভেটাগুড়ির পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েতের সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি। 1.5 বছর হলো দিল্লিতে পরিবার নিয়ে আছি, গ্রামে ফিরতে পারিনি। মানুষগুলো করে চিন্তা করবেন। একটি ছেলেকে 25 বছর ধরে চিনি, আমার সামনে বিদ্যার্থী পরিষদ করতো, 25 বছর চিনি। আপনার এই উত্তর 24 পরগনার নাম বলছি না। স্ত্রী পার্শ্ব শিক্ষক, বাড়িতে একটা পুরনো ফ্রিজ, টেলিভিশন, খাট এবং একটা কাঠের আলমারি মাথা করে তুলে নিয়ে চলে গেছে, ভেঙে গেছে। এমন করুণ পরিস্থিতি তার। সেই ছেলেটা একটা দিল্লিতে গিয়ে, এখন একটা ছেলে, গ্র্যাজুয়েট ছেলে, সেখানে তার সামান্য কিছু সাপ্লাইয়ের ব্যবসা করতো ইটের, সে সেখানে গিয়ে রেস্টুরেন্টে, সেই গেস্ট হাউসের নয়ডাতে কাপ প্লেট ধোয়ার কাজ করছে। আমাদের দলের ছেলে, নির্বাচিত সদস্য ছিল, বিদ্যার্থী পরিষদের কলেজে নির্বাচিত সদস্য ছিল, সিআর ছিল। আজকে সে গিয়ে ধুচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা পশ্চিমবঙ্গে বিজেপি করছি। কিন্তু দুর্ভাগ্য এটাই যে আমাদের এই যে খুন জখম হলে অন্য যে বিরোধী দল আছে, সামান্য অবশিষ্ট যে শক্তি আছে, তাদেরও কিন্তু কোনো প্রতিবাদ দেখা যায় না। সিপিআইএম এর একজন দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারা হলো, আমরা রং দেখিনি, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছি, অমিত শাহকে জানিয়েছি, জেপি নাড্ডাকে জানিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি যে এই ধরনের নৃশংস বর্বরতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। আর এতগুলো বিজেপি কর্মী মারা গেল, 203 জন আজ পর্যন্ত আমাদের খুন হয়েছে। 80 জনের শ্রাদ্ধ করেছেন বসে গঙ্গার ঘাটে জেপি নাড্ডা, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, একটা বিবৃতি দিয়েছে। আরে আপনি আমার মতামত মানতে পারেন, নাও মানতে পারেন, আমাকে বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমাকে খুন করার অধিকার তো কেউ দেয়নি।
এই খুনের রাজনীতিকে পরোক্ষভাবে কংগ্রেস এবং সিপিএম মদত দিয়েছে এবং এটা একটা হাইড্রা হেডেড মনস্টার, এটা এখন ঘুরে তারের দিকে আসছে। আমার একটা লাস্ট প্রশ্ন আছে, ডোমজুড়ে যে সোনার দোকানে ডাকাতি হলো, হ্যাঁ। সেখান থেকে বিহার থেকে 5 জনকে বিহার পুলিশ এবং হাওড়া পুলিশ মিলে অ্যারেস্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, কত সহজে পার্শ্ববর্তী রাজ্য থেকে আমাদের রাজ্যে এসে ডাকাতি করে তারা চলে যাচ্ছে। রাজ্যের নিরাপত্তার কি অবস্থা, যে কত সহজে তারা আসছে ডাকাতি করছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে, কত সহজে বিহার ঝাড়খণ্ড থেকে আমাদের রাজ্যে এসে ডাকাতি করে তারা চলে যাচ্ছে। রাজ্যের নিরাপত্তার কি অবস্থা? এই রাজ্যটা কত সুন্দর, যেখানে মানুষ আসে নিরাপদে ফিরে যাচ্ছে। এটাই তো মুখ্যমন্ত্রী দাবি করছেন এগিয়ে বাংলা। এই যেটা পার্শ্ববর্তী রাজ্য থেকে এলো, এসে এ রাজ্যে ডাকাতি করলো, ডাকাতি করে ফিরে চলে গেল বিনা বাধায়। এই যে মসৃণ পথ, এটাই হচ্ছে তৃণমূলের সৃষ্টি।